আজকে কিন্তু আমাদের 6 সেমিস্টারের ইতিহাসের থার্ড পেপারটা সাজেশন দিলাম। এর আগে আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আপলোড করেছি। যারা এখন সাজেশন পাওনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখো, দুটো পেপারই সাজেশন দেওয়া আছে। আজকে থার্ড পেপার দিলাম, এরপরে আমি তোমাদের ফোর্থ পেপার দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো। আর দেখো তোমাদের এখানে ইতিহাসের কি আছে। ইতিহাসের এখানে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস। কি বিষয়? তোমাদের আধুনিক ইউরোপের ইতিহাস। এখান থেকে তোমার কি কি প্রশ্ন দেখে যাবে তোমাদের 6 সেমিস্টারে। তোমাদের এখন খুব টাইম কম, তোমাদের খুব কম প্রশ্নই তুলে দেবো। এই কটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই ভালো মতো মুখস্থ করে যাবে। আর এরপর ফোর্থ পেপার যাদের সাজেশন দরকার আছে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে ফোর্থ পেপার সাজেশন এর মধ্যেই আপলোড করবো। দেখো তোমাকে কি কি দিয়েছি। প্রথম অধ্যায় থেকে দেখবে। প্রথম অধ্যায় হচ্ছে ফরাসি বিপ্লব এবং ইউরোপের তার প্রতিক্রিয়া। প্রথম অধ্যায়ের নাম ফরাসি বিপ্লব এবং ইউরোপের তার প্রতিক্রিয়া। প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, আসার চান্স 100%। কি প্রশ্ন? প্রথম হচ্ছে ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান লেখো। কি প্রশ্ন? ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান। এই যে দার্শনিকদের অবদান তোমরা কোনগুলো দেখবে? অনেক দার্শনিক আছে, তার মধ্যে তোমরা ভেরি ইম্পর্টেন্ট যেগুলো দেখবে সেটা হচ্ছে রুশো, ভলতেয়ার এবং মন্তেস্কু। কোন কোন দার্শনিক দেখবে? রুশো, ভলতেয়ার এবং মন্তেস্কু। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে যদি 5 নম্বরে আসে, এখন দিতে পারে যে ফরাসি বিপ্লবের পেছনে রুশোর অবদান লেখো। ফরাসি বিপ্লবের পেছনে রুশোর অবদান বা ভলতেয়ার বা মন্তেস্কুর অবদান, যে কোনো একটা দিয়ে দিলে 5 নম্বরে, আর একসাথে দিলে 10 নম্বরে। নেক্সট প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। কি কারণ দেখবে তোমরা? অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক। কোন কোন কারণগুলো? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক। এই 3টে পয়েন্ট যেন অবশ্যই কারণগুলির মধ্যে থাকে, কারণ এই 3টে পয়েন্ট দিয়েও কিন্তু আলাদা 5 নম্বরে আসে। ঠিক আছে, ওই জন্য বলি আমার কথাগুলো ভালো মতো শুনবে। শুধুমাত্র দাঁড় করিয়ে লিখে নিয়ে করলে তোমরা বুঝতে পারবে না কোনটা 5 নম্বরে কোনটা 10 নম্বরে, একই প্রশ্ন দিয়ে আসতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, একটা টিকা দেখে যাবে 5 নম্বর হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে সন্তোষের রাজত্ব। কি টিকা দেখবে? সন্তোষের রাজত্ব। নেক্সট অধ্যায় নেপোলিয়ন বোনাপার্ট ও ফরাসি বিপ্লব। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবতে কি দেখবে? প্রথম প্রশ্ন 100% কমন আসার চান্স। ঠিক আছে, দেখো মহাদেশীয় অবরোধ কি বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কতখানি সফল হয়েছিল? ঠিক আছে, মহাদেশীয় ব্যবস্থা কতখানি সফল হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখবে নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি লেখো বা আলোচনা করো। কি দেখবে? নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি লেখো বা আলোচনা করো। আর একটা সাথে দেখবে যে নেপোলিয়নের পতনের কারণ কি। দেখবে নেপোলিয়নের পতনের কারণ। ঠিক আছে, তারপরে দেখো তৃতীয় অধ্যায় কি দেখবে? 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। কি দিলাম? 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল। তোমাদের এই অধ্যায় থেকে দুটো কারণ কিন্তু ভালো মতো করে যাবে। একটা হচ্ছে জুলাই বিপ্লব, আর একটা হচ্ছে গিয়ে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। তাহলে কি দিলাম? জুলাই বিপ্লব অর্থাৎ 1830-এর জুলাই বিপ্লব, 1848-এর ফেব্রুয়ারি বিপ্লব। এই দুটো বিপ্লবের কারণ ও ফলাফল তোমাদের একটা কিন্তু পরীক্ষায় আসছেই। দুটো দেবে না, যে কোনো একটা দেবে। কারণ ফলাফল দিলে 10 নম্বরে, শুধু কারণ দিলে 5 নম্বরে, বা শুধু ফলাফল দিলেও 5 নম্বরে। ভালো মতো দেখে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলনের নীতিগুলি আলোচনা করো। ভিয়েনা সম্মেলন বা ভিয়েনা কংগ্রেসের নীতিগুলি আলোচনা করো। কি আছে নীতিগুলো? ন্যায্যাধিকার নীতি, শক্তি সাম্য ক্ষতিপূরণ নীতি। এগুলো দিয়ে আলাদাভাবে 5 নম্বরে আসতে পারে। তাহলে ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। ন্যায্যাধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। শক্তি সাম্য নীতি দিয়ে আলাদা 5 নম্বরে আসতে পারে, ন্যায্যাধিকার নীতি দিয়েও বা ক্ষতিপূরণ নীতি দিয়েও 5 নম্বরে আসতে পারে। তোমরা পয়েন্টগুলো কিন্তু ভালো মতো মুখস্থ রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো পরের অধ্যায় ভেরি ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্নই গুরুত্বপূর্ণ। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা লেখো। কি আছে? জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। বিসমার্ক থেকে আর এই প্রশ্নটা যদি একটু ঘুরে আসে, সেটা আসবে গিয়ে বিসমার্কের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য বা পররাষ্ট্রনীতি আলোচনা করো। দিলাম বিসমার্কের ভূমিকা, আর একটা দিলাম বিসমার্কের পররাষ্ট্রনীতির আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরে আসার চান্স, ভেরি ইম্পর্টেন্ট। ইতালির ঐক্য আন্দোলনে মার্চানি, কাভুর, গ্যারিবাল্ডির অবদান লেখো। কি দিলাম? ইতালির ঐক্য আন্দোলনে মার্চানি, কাভুর এবং গ্যারিবাল্ডির অবদান আলোচনা করো। আমি যেগুলো দিচ্ছি তোমাদের কিন্তু কম সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তুলছি, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই বলতে পারো স্টার মার্কস প্রশ্ন। তোমাদের পরীক্ষা থাকে 10টা, লিখতে হয় 6টা। 10টা হিসেবে দুটো করে দিলেও 20টা হয়। দেবে আমি 20টা প্রশ্ন দিচ্ছি না তোমাদের, যেহেতু টাইম কম, তাই 20 থেকেও কম, অর্থাৎ 15-16টার মধ্যে প্রশ্ন রাখার চেষ্টা করছি। ভালো মতো হবে এই প্রশ্নগুলো মুখস্থ রাখো। নেক্সট প্রশ্ন দেখবে পরের অধ্যায় থেকে সিল বিপ্লব কাকে বলে
ইংল্যান্ডে প্রথম সিল বিপ্লব হয়েছিল কেন? কি দেখবে, সিলভার কাকে বলে? সিলভারের বৈশিষ্ট্য দেখে যেতে পারো, অসুবিধা নেই। সিল বিপ্লব সংজ্ঞার সাথে বৈশিষ্ট্যটা। আর ভেরি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসার চান্স 100%, সেটা হচ্ছে গিয়ে ইংল্যান্ডে কেন প্রথম সিল বিপ্লব হয়েছিল, ইংল্যান্ডে প্রথম সিল বিপ্লব হওয়ার কারণ কি। আরেকটা দেখবে যেটা, সেটা হচ্ছে সিল বিপ্লবের প্রভাব বা ফলাফল। কি দেখবে, সিল বিপ্লবের প্রভাব বা ফলাফল। তার মানে কি হলো, সিল বিপ্লব কাকে বলে, এর বৈশিষ্ট্য, এর প্রভাব ফলাফল, আর ইংল্যান্ডে কেন প্রথম সিল বিপ্লব হয়েছিল। পুরো একটা সেট প্রশ্ন। এর মধ্যে তোমরা 5 নম্বরে এবং 10 নম্বরে দুটো পেয়ে যাবে। এই জায়গায় দুটো প্রশ্ন আসবেই, একটা 5-এ এবং একটা 10-এ। তো এই সেটটা কোনো মতেই মিস করবে না, ভালো মতো মুখস্থ করো। দেখো, ষষ্ঠ অধ্যায় শক্তি সাম্যের যুগ। ষষ্ঠ অধ্যায় নাম কি? শক্তি সাম্যের যুগ। এই অধ্যায় থেকে তোমরা কি কি প্রশ্ন দেখে যাবে? প্রথম প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। কি দিলাম? 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের কারণ ও ফলাফল। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসবে বলশেভিক বিপ্লবে লেনিনের অবদান বা ভূমিকা লেখো। কি প্রশ্ন? বলশেভিক বিপ্লবে লেনিনের অবদান বা ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন দেখবে, 1878 খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেসের পটভূমি ও প্রভাব লেখো। কি দিলাম? 1878 খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেসের পটভূমি ও প্রভাব লেখো। পটভূমি মানে কিন্তু কারণ, আর প্রভাব মানে ফলাফল। তো কারণ ও ফলাফল লেখো। এরপর দেখবে যেটা 5 নম্বর হিসেবে দেখতে পারো, মিডিয়াম প্রশ্ন, 5 নম্বর হিসেবে দেখতে পারো, বার্লিন কংগ্রেসের প্রাচ্য সমস্যা বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। কি দিলাম? বার্লিন কংগ্রেসের প্রাচ্য সমস্যা বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। দেখো 7 নম্বর অধ্যায়, এটা তোমাদের লাস্ট অধ্যায়, তোমার থার্ড পেপারে 7টা অধ্যায় আছে। 7 নম্বর অধ্যায় কি আছে? প্রথম বিশ্বযুদ্ধ পর্ব। কি আছে? প্রথম বিশ্বযুদ্ধ পর্ব। প্রথম প্রশ্ন দেখবে যেটা, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। কি দিলাম? প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এবার দেখো, এইখান থেকে প্রশ্ন অনেক কিন্তু ঘুরিয়ে আসতে পারে। তোমার যেহেতু কলেজ স্ট্যান্ডার্ড প্রশ্ন, তাই নর্মাল ওই 9, 10, 11, 12 মতন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণ হয়তো নাও দিতে পারে, ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। কিরকম হবে দেখো, বললো প্রথম বিশ্বযুদ্ধে জাতীয়তাবাদ ও বলকান অঞ্চলের সংকট বলতে কি বোঝো। কি আছে? প্রথম বিশ্বযুদ্ধের পেছনে জাতীয়তাবাদ ও বলকান অঞ্চলের সংকট কিভাবে দায়ী ছিল। তাহলে কি আছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণের একটা পয়েন্ট হয়ে গেল এটা। ঠিক আছে, আরেকটা পয়েন্ট কিন্তু ভালো মতো দেখবে, সেটা হচ্ছে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পেছনে বা প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পেছনে ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড বা প্রত্যক্ষ কারণ। ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডটাই হচ্ছে গিয়ে প্রত্যক্ষ কারণ। ওই কারণটার হিসাবেই তোমাদের এই কারণটাতেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তাই এটাকে প্রত্যক্ষ কারণ হিসেবে ধরা হয়। তাহলে তোমাদের যদি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ আসে এই ফার্ডিনান্ড হত্যাকাণ্ড, তাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ কাকে বলে, প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে এর গুরুত্ব লেখো। কি দিলাম? সাম্রাজ্যবাদ কাকে বলে, প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে সাম্রাজ্যবাদের গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে লিগ অফ নেশনের উদ্দেশ্য বা ভূমিকা লেখো। কি দিলাম? প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অফ নেশনের উদ্দেশ্য বা ভূমিকা লেখো। ঠিক আছে, এই 11 প্রশ্ন তোমরা 3 নম্বর পেপার থেকে ভালো মতো করে যাও। আর ফোর্থ পেপারের সাজেশনের জন্য যাদের দরকার আছে আমাকে কমেন্টে করো, আমি তোমাদের পরে ফোর্থ পেপার সাজেশনটা দিয়ে দেবো। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, যেন বন্ধুরাও তোমাদের এগুলো হাতে মুঠে পেয়ে যায়। দেখো।